রাত তখন প্রায় 10:30। আষাঢ় মাসের শেষ দিক। আকাশে চাঁদ থাকলেও কালো মেঘের জন্য চারপাশে অদ্ভুত অন্ধকার নেমে এসেছিল। গ্রামের শেষ মাথার চায়ের দোকানটাও অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। শুধু রাস্তার পাশে একটা ভাঙা লাইট বারবার জ্বলছিল আর নিভছিল। ঋত্বিক সাইকেল ঠেলে এগিয়ে যাচ্ছিল কাঁচা রাস্তা দিয়ে। তার মাথায় তখন একটাই চিন্তা, আজ রাতে সত্যিটা জানতেই হবে। গ্রামের সবাই বহু বছর ধরে একটা জায়গার নাম শুনলেই কেঁপে ওঠে। নামটা হলো অভিশপ্ত গাছ। লোকজন বলে জঙ্গলের ভেতরে একটা বিশাল বটগাছ আছে। দিনের বেলাতেও ওটার আশেপাশে ঠান্ডা কুয়াশা ঘোরে। রাতে নাকি গাছটার ডাল থেকে মানুষের কান্নার শব্দ শোনা যায়। কেউ বলে সেখানে আত্মা থাকে, কেউ বলে বহু বছর আগে ওখানে গণহত্যা হয়েছিল, আবার কেউ বলে ওই গাছের শেকড়ের নিচে কিছু আটা চাপা আছে যেটা মানুষকে ডেকে নিয়ে যায়। এসব গল্প শুনে গ্রামের মানুষ রাতের পর ওই জঙ্গলের দিকেই যায় না। কিন্তু ঋত্বিক এসব বিশ্বাস করত না। তার সাথে ছিল আরও দুজন বন্ধু, সায়ন আর নিলয়। তিনজনই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। অ্যাডভেঞ্চারের নেশা তাদের রক্তে। ইউটিউবের জন্য তারা মাঝে মধ্যে ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও বানাত। তবে আজকের রাতটা অন্যরকম, কারণ এই প্রথম তারা এমন একটা জায়গায় যাচ্ছে যেটার নাম শুনলেই গ্রামের বৃদ্ধ লোকেরাও দরজা বন্ধ করে দেয়। সায়ন একটা সিগারেট বলল, শেষবার জিজ্ঞেস করছি, সত্যি যাচ্ছি আমরা? ঋত্বিক হেসে বলল, এত দূর এসে ভয় পেয়ে গেলি? নিলয় ফিসফিস করে বলল, ভয় না পেয়ে উপায় আছে। কালো দেখলি তো? বুড়ো হরিপদ কাকা কেমন কাঁপছিল ওই গাছের কথা শুনে। ঋত্বিক একটু থেমে বলল, সবাই শুধু গল্প বানায়, কেউ নিজের চোখে কিছু দেখেনি। আজ আমরা দেখে আসব। তারপর তিনজন মোবাইলের টর্চ জ্বালিয়ে জঙ্গলের ভেতরের সরু পথ ধরে হাঁটতে শুরু করো। জঙ্গলের ভেতরে ঢুকতেই পরিবেশটা বদলে গেল। বাইরের গরম হাওয়া যেন হঠাৎ উধাও হয়ে গেল। চারপাশে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ। মাটির ওপর শুকনো পাতা, মাঝে মাঝে পা পড়তেই খসখস শব্দ হচ্ছে। দূরে কোথাও প্যাঁচার ডাক ভেসে আসছিল। সায়ন হঠাৎ থেমে গেল। তোরা খেয়াল করেছিস কি, এখানে কোনো ঝিঝিঝি পোকার আওয়াজ নেই? কথাটা শুনে নিলয়ের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। সত্যিই তো, এত বড় জঙ্গলে একটা পোকামাকড়ের আওয়াজও নেই, শুধু তাদের হাঁটার শব্দ। ঋত্বিক বলল, ওভারথিঙ্ক করিস না। তারা এগোতে লাগলো। প্রায় 15 মিনিট হাঁটার পর তারা একটা ভাঙা পাথরের ফলক দেখতে পেল। ফলকের গায়ে লাল রঙে কিছু লেখা ছিল। বেশিরভাগ মুছে গেছে, কিন্তু একটা শব্দ এখনো স্পষ্ট, ফিরে যাও। গিলে ফেলল লালা। আমার কিন্তু ভালো লাগছে না। ঋত্বিক মুচকি হেসে ভিডিও ক্যামেরা অন করল। বন্ধুরা, আমরা এখন সেই জায়গায় এসে গেছি যেটাকে সবাই অভিশপ্ত বলে। হঠাৎ তার কথা থেমে গেল, কারণ ক্যামেরার স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য একটা মুখ দেখা দিল। সাদা ফ্যাকাশে মুখ, লম্বা কালো চুল আর দুটো অস্বাভাবিক বড় চোখ। ঋত্বিক তাড়াতাড়ি পিছনে তাকাল। কেউ নেই। সায়ন বলল, কি হলো? ঋত্বিক কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুই না, গ্লিচ করেছে। কিন্তু তার গলার স্বর বদলে গিয়েছিল। তিনজন আবার হাঁটা শুরু করল। আরও কিছু দূর এগোতেই হঠাৎ কুয়াশা ঘন হয়ে গেল, যেন মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। মোবাইলের আলো ঠিকমতো কাজ করেছিল না। তারপর তারা ওটাকে দেখল। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল একটা বটগাছ, অস্বাভাবিক বড়। গাছটার শেকড় মাটির বাইরে বেরিয়ে মানুষের হাতের মতো ছড়িয়ে আছে। ডালগুলো এত মোটা যেন বিশাল সাপ আকাশের দিকে উঠে গেছে।
আঁচটার চারপাশে মাটি একদম কালো, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল গাছটার গায়ে লাল কাপড় বাঁধা। শত শত লাল কাপড়, কিছু শুকিয়ে কালো হয়ে গেছে, কিছু এখনো নতুন। নিলয় ফিসফিস করে বলল, এগুলো কে বাঁধে? কেউ উত্তর দিল না। হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল, তারপর কোথা থেকে যেন একটা মেয়ের খুব আস্তে কান্নার শব্দ ভেসে এলো। তিনজন একসাথে থেমে গেল। শব্দটা যেন গাছটার দিক থেকে আসছে। সায়ানের হাত কাঁপতে শুরু করেছে। চল ফিরে যায়। ঋত্বিক নিজেও ভয় পাচ্ছিল, কিন্তু সেটা প্রকাশ করল না। সে টর্চের আলো গাছটার গায়ে ফেলল, আর তখনই তারা দেখল গাছের গুড়ির সঙ্গে কারো নখের আঁচড়ে কিছু লেখা। ও জেগে আছে। হঠাৎ নিলয় চিৎকার করে উঠল, ওই দেখ! তারা তাকিয়ে দেখল গাছের ডালের ওপর একটা কিছু বসে আছে। প্রথমে মনে হচ্ছিল বড় কোনো পাখি, কিন্তু পরের মুহূর্তেই জিনিসটা নড়ল ধীরে ধীরে, আর টর্চের আলো পড়তেই দেখা গেল সেটা একটা মানুষ। না, মানুষের মতো কিছু। তার পুরো শরীর কালো, হাত পা অস্বাভাবিক লম্বা, আর মাথাটা উল্টো দিকে ঘোরানো। সেটা নিঃশব্দে তাদের দেখেছিল। নিলয় কাঁপা গলায় বলল, দৌড়া। তিনজন একসাথে পিছিয়ে আসতেই হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ শুরু হলো। কেউ যেন একসাথে অনেকগুলো গলায় ফিসফিস করছে, থেমে যাও, থেমে যাও। সায়ন কানে হাত চাপা দিল। এগুলো কি? হঠাৎ ঋত্বিকের মোবাইল নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর নিলয়ের টর্চও নিভে গেল। মাত্র 1 সেকেন্ডের মধ্যে পুরো জঙ্গল অন্ধকার, একদম পিচ কালো। তিনজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। তারপর একটা ভেজা গলার শব্দ শোনা গেল ঠিক তাদের পেছনে। তোরা কেন এসেছি? সায়ন ধীরে ধীরে পিছনে তাকাল, আর তাকিয়েই জমে গেল, কারণ ঠিক তার পিছনে দাঁড়িয়েছিল একটা মেয়ে। তার শরীর ভিজে কাদায় মাখা, চুলগুলো মুখের ওপর ঝুলে আছে, আর তার 2 হাতের আঙুল অস্বাভাবিক লম্বা। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ নেই, চোখের জায়গা ফাঁকা কালো গর্ত। সায়ন এমন চিৎকার দিন যে পুরো জঙ্গল কেঁপে উঠল। তিনজন প্রাণপণে দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়াচ্ছে মনে হচ্ছে তারা একই জায়গায় ঘুরে ফিরে আসছে। হঠাৎ নিলয় মাটিতে পড়ে গেল। তার পা যেন কিছুর সঙ্গে আটকে গেছে। সে নিচে তাকিয়ে দেখল গাছের শেকড়, কিন্তু শেকড়গুলো নিজেরাই নড়ছে। সাপের মতো তার পা জড়িয়ে ধরছে। নিলয় আতঙ্কে চিৎকার করতে লাগল, বাঁচা, বাঁচা! ঋত্বিক আর সায়ন মিলে টানতে লাগলো তাকে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো এক বিকট হাসি, মহিলার হাসি। তারপর গাছটার সব ডাল একসাথে কাঁপতে শুরু করল, যেন পুরো গাছটা জীবন্ত। ঋত্বিক মরিয়া হয়ে নিলয়কে টান দিল। হঠাৎ শেকড়গুলো ঢিলে হয়ে গেল। তিনজন আর এক মুহূর্ত দাঁড়াল না। প্রাণপণে দৌড়াতে লাগল জঙ্গলের বাইরে। দৌড়াতে দৌড়াতে সায়ন হঠাৎ বুঝতে পারল ঋত্বিক পিছনে নেই। সে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, ঋত্বিক কোথায়? নিলয়ও থেমে চারপাশে তাকাল। অন্ধকার, কুয়াশা, কিন্তু ঋত্বিক নেই। ঋত্বিক, ঋত্বিক! কোনো উত্তর নেই। তারপর দূর থেকে একটা শব্দ ভেসে এলো। মনে হলো কেউ খুব কষ্টে ফিসফিস করছে। বাঁচাও! শব্দটা জঙ্গলের গভীর দিক থেকে আসছে। সায়ন বলল, ও ওখানে। নিলয় তার হাত চেপে ধরল। পাগল হয়েছিস? ফিরে গেলে আমরা মরব। ঠিক তখনই আবার সেই ফিসফিস শব্দটা শোনা গেল, এবার আরও কাছে। বাঁচাও! কিন্তু গলাটা ঋত্বিকের হলেও
শব্দটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক ছিল, যেন একসাথে আরও অনেকগুলো গলা মিশে আছে। হঠাৎ তাদের সামনে কুয়াশার ভেতর একটা ছায়া দেখা দিল। ধীরে ধীরে ছায়াটা স্পষ্ট হতে লাগল। সায়নের বুক ধরফর করতে লাগল, কারণ ওটা ঋত্বিক। কিন্তু তার মুখটা অদ্ভুত ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটে একটা অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল, তোরা আমাকে ফেলে চলে যাচ্ছিলি কেন? নিলয় পিছিয়ে গেল। ওটা ঋত্বিক না। হঠাৎ ঋত্বিকের ঘাড়টা কট করে বেঁকে গেল, মানুষের পক্ষে অসম্ভবভাবে। তারপর সে বিকৃত গলায় বলল, গাছটা তোদেরও চায়। সায়ন আর নিলয় যেন জমে পাথর হয়ে গিয়েছিল। তাদের সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটার চেহারা ঋত্বিকের মতো হলেও ওটা যে ঋত্বিক নয় সেটা তারা বুঝতে পারছিল। মানুষের শরীর এমনভাবে বাঁকতে পারে না। তার চোখের ভেতরের কালো অন্ধকারটা যেন জীবন্ত কিছু। আর সেই হাসি, মনে হচ্ছিল কেউ মানুষের মুখ পরে দাঁড়িয়ে আছে। চারপাশের কুয়াশা ধীরে ধীরে আরো ঘন হতে লাগল। ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু সেই হাওয়ার মধ্যে একটা পচা গন্ধ, যেন বহুদিনের মৃত কিছু মাটির নিচ থেকে উঠে এসেছে। নিলয় কাঁপা গলায় বলল, তুই তুই ঋত্বিক না। সামনের জিনিসটা স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করল। তোরা বন্ধুকে ফেলে পালিয়ে যাচ্ছিলি। গলাটা এবার আর একা শোনা গেল না, যেন ঋত্বিকের গলার সাথে আরো অনেকগুলো মানুষের আওয়াজ একসাথে মিশে গেছে। সায়ন পিছিয়ে যেতে যেতে বলল, দৌড়া। তারা দুজন আবার প্রাণপণে ছুটতে শুরু করল। পেছন থেকে তখন ভেসে আছে পায়ের শব্দ, ধূপ ধূপ। কিন্তু শব্দটা মানুষের দৌড়ানের মতো না, যেন কেউ অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। নিলয় একবার পিছিয়ে করল, নে তাকিয়েই আতঙ্কে চিৎকার করে উঠল। ঋত্বিক না, সেই জিনিসটা 4 হাত পায়ে ভর দিয়ে দৌড়াচ্ছে। তার হাত পা অস্বাভাবিক লম্বা হয়ে গেছে, মুখটা একেবারে নিচু, আর চোখ দুটো অন্ধকারে জ্বলছে। ও আমাদের ধরে ফেলবে। জঙ্গলের গাছপালা পেরিয়ে তারা দৌড়াতে লাগল। কাটা গায়ে লাগছে, পায়ে কাদা, নিঃশ্বাস ছুটে যাচ্ছে। হঠাৎ সামনে একটা পুরনো ভাঙা মন্দির দেখতে পেল তারা। মন্দিরটা প্রায় ধ্বংস হয়ে গেছে, চারপাশে লতাপাতা জড়িয়ে আছে, ছাদের অর্ধেক ভেঙে পড়ে গেছে। সায়ন চিৎকার করল, ওখানে চল। দুজন ভেতরে ঢুকে দরজার মতো ভাঙা পাথরটা ঠেলে আটকে দিল। তারপর কয়েক সেকেন্ড শুধু হাঁপানোর শব্দ, বাইরে আবার নিস্তব্ধতা, একদম অস্বাভাবিক নিস্তব্ধতা। নিলয় কাঁপতে কাঁপতে বলল, এগুলো কি হচ্ছে? সায়ন উত্তর দিতে পারল না। সে মোবাইল বের করে আলো জ্বালাল। মন্দিরের ভেতরটা ছোট, মাঝখানে একটা ভাঙা মূর্তি পড়ে আছে। বোঝাই যাচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি। কিন্তু একটা জিনিস দেখে দুজনের বুক ঠান্ডা হয়ে গেল। মেঝেতে অনেকগুলো হাতের ছাপ, কাদায় ভেজা, এবং সেগুলো একদম নতুন। নিলয় ফিসফিস করে বলল, এখানে কেউ আছে। ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক। কেউ দরজার পাথরে ধাক্কা মারছে, ধীরে, নিয়মিত। দুজন নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগল। তারপর ভেসে এলো ঋত্বিকের গলা, সায়ন, দরজা খোল। সায়নের শরীর কেঁপে উঠল। ওটা ঋত্বিক না। বাইরে আবার শব্দ, আমাকে ভেতরে নে। এবার গলাটা বদলে গেল, খুব মোটা আর কর্কশ, না হলে তোরা কেউ বাঁচবি না। হঠাৎ পাথরের দরজায় জোরে আঘাত পড়ল, ধাম। পুরো মন্দির কেঁপে উঠল। নিলয় প্রায় কেঁদে ফেলল, ও ঢুকে পড়বে। সায়ন মরিয়া হয়ে চারপাশে তাকাতে লাগল। তখনই তার চোখ পড়ল ভাঙা মূর্তির পাশে একটা পুরনো তামার বাক্সে। বাক্সটার ওপরে ধুলো জমে আছে,
সে এগিয়ে গিয়ে সেটা খুলল। ভেতরে একটা পুরনো ডায়েরি, পাতাগুলো হলুদ হয়ে গেছে। সায়ান কাতা হাতে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই গাছের অভিশাপের সামনে পড়ে তবে সত্যিটা জানা জরুরি। নিলয় তাড়াতাড়ি কাছে এলো। বাইরে তখনও ধাক্কার শব্দ চলছে। সায়ান পড়তে শুরু করল। আজ থেকে প্রায় 40 বছর আগে এই জঙ্গলে এক তান্ত্রিক এসেছিল। গ্রামের মানুষ তাকে আশ্রয় দেয়। প্রথম দিকে সে ভালো ছিল, অসুখ সারাত, তাবিজ দিত। কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারে লোকটা কালো জাদু করে। সে জঙ্গলের ওই বটগাছটার নিচে রাত্রে পূজা করত। এক রাতে গ্রামের কয়েকজন লোক তাকে অনুসরণ করে, আর তারা যা দেখে সেটা ভাষায় বলা সম্ভব নয়। তান্ত্রিক একটা মেয়েকে গাছের সামনে বসিয়ে কোনো ভয়ঙ্কর ক্রিয়া করছিল। মেয়েটা তখনও বেঁচে ছিল। সে কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু তান্ত্রিক থামেনি। সে বলেছিল এই গাছের ভেতরে এক শক্তি আছে, সেই শক্তিকে জাগালে মানুষ অমর হতে পারবে। পরদিন সকালে সেই মেয়েটা দেহে পাওয়া যায় গাছের শেকড়ের নিচে। তারপর থেকেই শুরু হয় মৃত্যু। যেই গাছটার কাছে গেছে সে আর স্বাভাবিক হয়ে ফেরেনি। নিলয়ের মুখ শুকিয়ে গেছে। বাইরে হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল, একদম নিস্তব্ধ। সায়ন ধীরে ধীরে বলল, ও কি চলে গেছে? ঠিক তখনই মন্দিরের ছাদের ওপর থেকে কারো হামাগুড়ি দেওয়ার শব্দ এলো। খররর খররর। দুজন একসাথে মাথা তুলল, আর তাদের বুকের রক্ত যেন জমে গেল। ভাঙা ছাদের অন্ধকারে দুটো কালো চোখ চলেছে। ঋত্বিক সে উল্টো হয়ে ছাদের সঙ্গে লেগে আছে, মাকড়সার মতো। তার মুখে সেই বিকৃত হাসি। তোরা পালাতে পারবি না, নিলয় চিৎকার করে উঠল। ঠিক তখনই ঋত্বিক ছাদ থেকে লাফ দিল। দুম! মাটিতে পড়েও তার শরীর অস্বাভাবিকভাবে ব্যাকে রইল। সায়ন আর নিলয় পিছিয়ে গেল। ঋত্বিক ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। তার মুখ দিয়ে কালো কিছু গড়িয়ে পড়ছে। গাছটা ক্ষুধার্ত। হঠাৎ মন্দিরের ভেতর ঠান্ডা বাতাস ঘুরতে শুরু করল। চারপাশে ফিস ফিস আওয়াজ, শত শত মানুষের গলা। ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। সায়ন কানে হাত দিল। তার মনে হচ্ছিল মাথার ভেতর কেউ কথা বলছে। ঠিক তখনই ডায়েরির একটা পাতা উল্টে গেল বাতাসে। সেখানে লাল কালি দিয়ে লেখা, অভিশাপ থেকে বাঁচতে চাইলে গাছের নিচে চাপা পড়া জিনিসটা ধ্বংস করতে হবে। নিলয় হাঁপাতে হাঁপাতে বলল, কি চাতা আছে ওখানে? উত্তর আসার আগেই ঋত্বিক হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। সায়ন কোনো মতে সরে গেল। ঋত্বিকের হাত পাথরে পড়তেই সেটা ফেটে গেল। এটা মানুষ না, নিলয় কাঁপছিল। সায়ন একটা ভাঙা লোহার রড তুলে ঋত্বিকের দিকে মারল। থাম! ঋত্বিক কয়েক সেকেন্ড থেমে গেল, তারপর ধীরে ধীরে মাথা তুলল আর হাসল। ইয়েন আঘাতে তার কিছুই হয়নি। হঠাৎ পুরো মন্দিরের মাটি কাঁপতে শুরু করল। ফাটল ধরল দেয়ালে। ভাঙা মূর্তিটা নিজে থেকে পড়ে গেল। তারপর তারা শুনতে পেল এই মই মারো কান্তা। খুব কাছ থেকে একটা ছোট মেয়ের গলা, আমাকে বাঁচাও। শব্দটা আসছে মন্দিরের নিচ থেকে। নিলয় কাঁপা গলায় বলল, এখানে নিচে কিছু আছে। মেজের একটা অংশ তখন ধীরে ধীরে ভেঙে পড়েছিল। সায়ন টর্চ ফেলতেই দেখা গেল নিচে একটা গোপন ঘর, পুরো অন্ধকার, আর সেখান থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। ঋত্বিক হঠাৎ থেমে গেল। তার চোখে প্রথমবার ভয়ের ছাপ দেখা গেল। সে পিছিয়ে যেতে লাগল। না, তার গলা বদলে গেল, ওকে জাগাস না। সায়ন আর নিলয় একে অপরের দিকে তাকাল। এর মানে নিচে যা আছে সেটা এই অভিশপ্ত শক্তির থেকেও ভয়ঙ্কর। ঠিক তখন এই নিচের নদকার থেকে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো। ফ্যাকাশে, রক্তে ভেজা,
আর সেই হাতটা মাটির ওপর ভর দিয়ে ওপরে উঠতে শুরু করল। মন্দিরের ভাঙা মেজের নিচ থেকে বেরিয়ে আসা হাতটা দেখে সায়ন আর নিলয় দুজনেই পিছিয়ে গেল। তাদের বুকের ভেতর তখন এমনভাবে ধুকপুক করেছিল যেন যে কোনো মুহূর্তে হার্ট বন্ধ হয়ে যাবে। হাতটা ধীরে ধীরে ওপরে উঠছিল। তারপর অন্ধকারের ভেতর থেকে একটা মাথা দেখা গেল। লম্বা এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ আর দুটো চোখ একেবারে সাদা। মেয়েটার শরীরের অর্ধেক তখনও নিচের অন্ধকারে ঢাকা। সে খুব ধীরে ধীরে ওপরে উঠছিল, যেন বহু বছর পর মাটির নিচ থেকে বেরিয়ে আসছে। হঠাৎ পুরো মন্দিরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। ঋত্বিক, যে এতক্ষণ দানবের মতো আচরণ করেছিল, সে এবার সত্যি ভয় পেয়ে গেছে। তার মুখের বিকৃত হাসি মিলিয়ে গেছে। সে পিছিয়ে যেতে যেতে বলল, না না, ওকে বাইরে আনিস না। তার গলার সঙ্গে এখনো সেই অদ্ভুত বহু মানুষের আওয়াজ মিশেছিল। মেয়েটা পুরোপুরি ওপরে উঠে এলো। তার গায়ে পুরনো সাদা কাপড়, যেটা রক্ত আর কাদায় কালো হয়ে গেছে। পা মাটিতে ছোঁয়া নেই, সে ভেসে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে সে মুখ তুলল। সায়নের গলা শুকিয়ে গেল, কারণ মেয়েটার চোখের সাদা অংশে এক ফোঁটা কাল ও নেই। পুরো চোখ দুটো সাদা, আর ঠোঁটের কোণে শুকনো রক্ত। মেয়েটা খুব আস্তে বলল, ও এখনো বেঁচে আছে। নিলয় কাঁপতে কাঁপতে বলল, কে? মেয়েটা উত্তর দিন না। হঠাৎ সে সরাসরি ঋত্বিকের দিকে তাকাল, আর সেই মুহূর্তে ঋত্বিক মাটিতে পড়ে চটফট করতে শুরু করো। তার শরীর কাঁপছে, মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। সে চিৎকার করতে লাগল, ওকে থামাও, ও আমাকে শেষ করে দেবে। কিন্তু সেই গলাটা ঋত্বিকের না, পুরোপুরি অন্য কারো, একটা বৃদ্ধ মানুষের ভয়ঙ্কর কর্কশ গলা। সায়নের মাথায় সেই ডায়েরির কথাগুলো ঘুরছিল। আন্তরিক, এই অভিশাপের শুরু সেই লোকটার থেকে। তার মানে তান্ত্রিকের আত্মা এখনো আছে, আর সেটা ঋত্বিকের শরীরে ঢুকে গেছে। মেয়েটা ধীরে ধীরে সামনে এগোলো। তার চলার সাথে সাথে মন্দিরের দেয়ালে কালো দাগ পড়তে লাগল। সে ফিসফিস করে বলল, ও আমাকে মেরেছিল। হঠাৎ চারপাশে দৃশ্য বদলাতে শুরু করো। সায়ন আর নিলয়ের সামনে যেন পুরনো সময়ের দৃশ্য ভেসে উঠল। মনে হচ্ছিল তারা আর মন্দিরে নেই, তারা দাঁড়িয়ে আছে সেই একই জঙ্গলে, কিন্তু বহু বছর আগের সময়ে। চারপাশে আগুন জ্বলছে, গাছটার সামনে কয়েকটা মশাল, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক লম্বা লোক, কালো ধুতি, গলায় হাড়ের মালা, কপালে লাল তিলক। তান্ত্রিক। তার সামনে বাধা সেই মেয়েটা চিৎকার করছে, আমাকে ছেড়ে দিন। কিন্তু তান্ত্রিক মন্ত্র পড়েই যাচ্ছে। গাছটার শেকড় তখন নড়ছে, জীবন্ত কিছুর মতো। তারপর হঠাৎ শেকড়গুলো মেয়েটার শরীর জড়িয়ে ধরল। মেয়েটার চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। সায়ন চোখ বন্ধ করে ফেলল। পরের মুহূর্তেই দৃশ্যটা মিলিয়ে গেল। তারা আবার মন্দিরে ফিরে এলো। নিলয়ের চোখ দিয়ে জল পড়ছিল। ওকে জীবন্ত মেরে ফেলেছিল। মেয়েটা এবার তাদের দিকে তাকাল। তার চোখে রাগ না, অদ্ভুত কষ্ট। ও গাছটার ভেতরে বন্দী। সায়ন ধীরে বলল, আমরা কিভাবে এটা শেষ করব? মেয়েটা হাত তুলে জঙ্গলের দিক দেখাল। শেকড়ের নিচে ওর শরীর আছে, ওটা পড়িয়ে ফেলতে হবে। ঠিক তখনই ঋত্বিক আবার চিৎকার করে উঠল। তার শরীর মাটি থেকে একটু ওপরে উঠে গেল। চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। তোরা কেউ বাঁচবি না। তারপর সে এমন জোরে মন্দিরের দেয়ালে আঘাত করল যে পুরো দেয়াল ফেকে গেটে গেল। বাইরে তখন ঝড় শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে,
মন্দিরের ছাদ ভেঙে পড়তে শুরু করেছে। সায়ন চিৎকার করল, চল। তিনজন, সায়ন, নিলয় আর সেই রহস্যময় মেয়েটা জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। আর তাদের পেছনে ঋত্বিক, না, সেই তান্ত্রিকের আত্মা। সে 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে তাদের পিছু নিচ্ছে। জ্বরের মধ্যে পুরো জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠেছে। গাছের ডালগুলো নিজেরাই নড়ছে। চারপাশে মানুষের কান্না, হাসি, ফিসফিস শব্দ। তারা দৌড়াতে দৌড়াতে আবার সেই অভিশপ্ত বটগাছটার সামনে এসে পৌঁছাল। আজ গাছটাকে আরো ভয়ঙ্কর লাগছিল। ডাল থেকে লাল কাপড়গুলো উড়ছে, আর গাছের গায়ে অসংখ্য মুখ দেখা যাচ্ছে। মানুষের মুখ। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। নিলয় ভয়ে পিছিয়ে গেল। এগুলো কি? মেয়েটা বলল, ওরা সবাই যারা এখানে মারা গেছে। হঠাৎ গাছের নিচের মাটি ফেটে উঠল। কালো শেকড় বেরিয়ে এলো। ইরে মাটির নিচ থেকে একটা কঙ্কাল দেখা গেল। গলায় হাড়ের মালা, তান্ত্রিকের দেহ। মেয়েটা কাঁপা গলায় বলল, ওটাই। ঠিক তখনই ঋত্বিক ঝাঁপিয়ে পড়ল সায়নের ওপর। দুজন মাটিতে পড়ে গেল। ঋত্বিকের চোখ পুরো কালো। সে গর্জন করে বলল, ওকে কেউ ছুঁতে পারবে না। তার হাতের শক্তি অমানুষিক। সায়নের গলা চেপে ধরল। সায়নের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নিলয় মরিয়া হয়ে একটা জ্বলন্ত মশাল তুলে ঋত্বিকের গায়ে মারল। আগুন লাগতে ঋত্বিক বিকট চিৎকার করল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। সেই সুযোগে সায়ন উঠে দাঁড়াল। মেয়েটা চিৎকার করল, এখন শরীরটা পুড়িয়ে ফেল। নিলয় কাঁপতে কাঁপতে মশালটা কঙ্কালের ওপর ছুঁড়ে মারল। 1 সেকেন্ড নিস্তব্ধতা। তারপর পুরো জঙ্গল কেঁপে উঠল। গাছটা এমনভাবে নড়তে শুরু করল যেন ব্যথায় ছটফট করছে। চারপাশে হাজার মানুষের চিৎকার। আকাশে বিদ্যুৎ চমকাল। কঙ্কালটা আগুনে জ্বলতে লাগল। ঋত্বিক মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। তার মুখ দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে এসে বাতাসে মিলিয়ে গেল। তারপর হঠাৎ সব শান্ত। ঝড় থেমে গেল। ফিসফিস শব্দ বন্ধ। গাছটার ডালগুলো নিস্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে গাছের গায়ের মুখগুলো মিলিয়ে গেল। সায়ন হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকাল। সব শেষ। মেয়েটা তখন গাছটার সামনে দাঁড়িয়ে। তার মুখে এবার শান্তি। সে সায়নদের দিকে তাকিয়ে খুব আস্তে হাসল, ধন্যবাদ। তারপর তার শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে অদৃশ্য। শুধু ঠান্ডা হাওয়া রয়ে গেল। নিলয় কাঁপা গলায় বলল, ঋত্বিক। তারা দৌড়ে গেল। ঋত্বিক মাটিতে অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু এবার তার চোখ স্বাভাবিক। মুখেও সেই ভয়ঙ্কর হাসি নেই। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে চোখ খুলল। বিভ্রান্ত গলায় বলল, আমরা এখানে কেন? সায়নের চোখে জল চলে এলো। সে কিছু না বলে বন্ধকে জড়িয়ে ধরল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল 3 জন জঙ্গল থেকে বেরিয়ে আসছে, ক্লান্ত, আতঙ্কিত, কিন্তু জীবিত। তারা পুরো ঘটনা কাউকে বলেনি, কারণ কেউ বিশ্বাস করত না। কিন্তু সেই দিনের পর থেকে জঙ্গলের ওই জায়গায় আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি। কেউ আর নিখোঁজও হয়নি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কয়েক সপ্তাহ পরে গ্রামের লোকেরা দেখল সেই বিশাল বটগাছটা হঠাৎ শুকিয়ে গেছে, যেন বহু বছরের কোনো অভিশাপ শেষ হয়েছে। তবে আজও রাত গভীর হলে গ্রামের বৃদ্ধরা একটা কথা বলে, কিছু জায়গায় কৌতূহল নিয়ে যাওয়া ঠিক না, কারণ সব রহস্য মানবের জানার জন্য না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও এমন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প আসছে।